গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 4। কোষে দেখি 4-এর 1-এর অঙ্ক থেকে শুরু করছি। 1-এর অঙ্কে দেওয়া আছে আমরা পরিবেশে 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তাহলে দেখো পরিবেশে আমাদের আয়তঘনকার এবং ঘনকাকার বস্তুর অনেক আছে, তার মধ্যে আমাদের 4টি করে নাম লিখতে হবে। এখন দেখো আয়তঘন বলতে তলগুলি হবে আয়তকার, বিপরীত তলগুলির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। এরকম উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে, যেটি হলো ইট। ইট হলো একটি আয়তঘনকার বস্তু। দেশালাই বাক্স, চকের বাক্স, আয়তঘনকার কৌটো, এরকম অনেক আমাদের পরিবেশে পরিচিত আয়তঘনকার বস্তু আছে, যার আকারটি হবে এই ধরনের, অর্থাৎ তলগুলি আয়তকার হতে হবে এবং বিপরীত তলগুলি সমান হতে হবে। আর মোট তল সংখ্যা হবে 6টি, তাহলে সেগুলিকে আমরা আয়তঘনকার বস্তু বলবো। এখন আমাদের ঘনকাকারের 4টি বস্তুর নাম লিখতে হবে। আমাদের খুব পরিচিত ঘনকাকার বস্তুর উদাহরণ হলো লুডো খেলো তোমরা, ছক্কা। এখানে ঘনক বলতে তলগুলি সব বর্গাকার হবে। এটা হলো আমাদের ঘনকাকার, ঘনকের আকৃতি। তাহলে প্রথমে উদাহরণ হলো লুডোর ছক্কা। তাছাড়া একইভাবে আমরা লিখতে পারবো, দেখো ঘনকাকার বাক্স, সেটিও হবে। তাহলে ঘনকাকার বাক্স। ঘনকাকারের কৌটো হবে, তাহলে আর ঘনকাকার দ্বিতীয়বার লিখছি না। কৌটো যদি ঘনকাকার হয় তাহলে সেটিও হবে আমাদের ঘনকাকার বাস্তব বস্তুর উদাহরণ। তাহলে দেখো ঘনকাকার বস্তু পেলাম আমরা ছক্কা, ঘনকাকার বাক্স, ঘনকাকার কৌটো। তাছাড়া ঘনকাকারে অনেক সময় সিন্দুক, আগেকার দিনে রাজারা যে সিন্দুক ব্যবহার করতো সেগুলো ঘনকাকার হয়। তাহলে ঘনকাকার সিন্দুক। এছাড়া তোমার পরিচিত যে কোনো ঘনকাকার বস্তুর নাম লেখা যেতে পারে। এবার আসবো আমরা 2-এর অঙ্কে। দুয়ের অঙ্কে দেওয়া আছে পাশের আয়ত ঘনাকার চিত্রে তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তাহলে দেখো একটি আয়ত ঘনকার চিত্র দেওয়া আছে, সেখান থেকে আমাদের তল, ধার এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখতে হবে। তাহলে আমরা এই চিত্রটি আঁকার চেষ্টা করি। দেখো নাম দেওয়া আছে ABCDEFG। যেভাবে নাম দেওয়া আছে আমরা সেভাবে লিখব। ABCDEFGH।
তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ হলো একটি আয়তঘনকার বস্তুর ছবি। এখান থেকে আমাদের বের করতে হবে তলগুলি। দেখো 6টি তল আছে, 6টি তলের নাম আমাদের লিখতে হবে। তাহলে দেখো একেবারে ভূমিতে যে তলটি রয়েছে সেটি হলো ই এফ জি এইচ একটি তল। আমরা প্রথমে 6টি তল লিখব। তলগুলি হলো ই এফ জি এইচ একটি তল। এর বিপরীত তলটি হলো দেখো এ বি সি ডি, এ বি সি ডি। একইভাবে আমরা এখানে দেখো ই এফ এ ডি একটি তল পেয়েছি, ই এফ এ ডি একটি তল। এর বিপরীত তলটি হলো জি এইচ জি বি সি, এইচ জি বি সি। তাহলে আমাদের পড়ে রইল এ এফ জি বি কিংবা বি জি এফ এ, এভাবে লিখব আমরা এ বি জি এফ, এ বি জি এফ। এর বিপরীত তল হলো দেখো সি ডি ই এইচ, সি ডি ই এইচ। তাহলে আমরা তল পেলাম, দেখো 6টি তল পেলাম। তাহলে আমার বলা হয়েছে প্রশ্নে পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি, অর্থাৎ 6টি তলের আমরা নাম লিখতে পারলাম। এবার আমাদের নাম লিখতে হবে ধারগুলি। দেখো আমরা আলোচনা করেছি আয়তঘনের ধার আছে 12টি। তাহলে 12টি ধারের নাম আমাদের লিখতে হবে। অর্থাৎ দুটি তল পরস্পরকে একটি সরলরেখা বরাবর ছেদ করে, কারণ তলগুলি লম্বভাবে অবস্থান করে। বিপরীত তলগুলি পরস্পর থেকে লম্বভাবে অবস্থান করে এবং যে কোনো দুটি তল পরস্পরকে যে সরলরেখায় ছেদ করে সেই সরলরেখাংশটিকে বলা হয় ধার। এরকম 12টি ধার রয়েছে, তাহলে ধারগুলি আমাদের নাম লিখতে হবে। আমরা এখান থেকে শুরু করব। দেখো ই এফ, এফ জি, ই এফ হলো, এফ জি হলো জি এইচ, জি এইচ, ই এইচ। এখন বাকি আছে, দেখো এই তলে বাকি আছে আমার ডিই, ডিই হলো, এখানে আছে এ এফ, এ এফ হলো, এখানে বাকি আছে দেখো এ ডি, এ ডি হলো, এ তলে দেখো ডিসি, এ তলে আছে এ বি, এখানে বাকি আছে দেখো সি এইচ, সি এইচ হলো, এখানে আছে বিসি বা সিবি। আমরা একবার গুনে নেবো কয়টি হলো। দেখো 1 2 3 3 6 আর 3 9 আর 2 11। আমাদের একটি বাকি আছে। তাহলে কোন তলটি বাকি পড়েছে? বিসি আমরা লিখেছি। আরেকবার দেখে নেব ই এফ, ই এফ লিখেছি, এফ জি, জি এইচ, ই এইচ। এখান থেকে দেখে নেব আমরা এ ডি, এ ডি, ডিসি, এ বি, সি এইচ, বিসি, বি, বিজি আমরা লিখিনি। তাহলে বাকি আছে আমাদের বিজি। তাহলে দেখো আমরা 12টি ধারের নাম লিখতে পারলাম। এবার আমাদের শীর্ষবিন্দুগুলির নাম লিখতে হবে। শীর্ষবিন্দু হলো ধারগুলি পরস্পরকে, 3টি ধার আছে। দেখো আমাদের যে 3টি মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা,
একটি বিন্দুতে 3টি ছেদ করেছে, সেই বিন্দুগুলিকে আমরা শীর্ষবিন্দু বলি। তাহলে এখানে আমার দেখো এ থেকে শুরু করে জি পর্যন্ত সবগুলি হলো শীর্ষবিন্দু। তাহলে এগুলি হলো ধার। এবার আমরা লিখব শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু দেখো এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এখানে আছে দেখো ই এফ জি এইচ, ই এফ জি এইচ। তাহলে শীর্ষবিন্দু হলো দেখো 2, 4, 6, 8। তাহলে 8টি শীর্ষবিন্দু, 12টি ধার এবং 6টি তল আমরা চিহ্নিত করলাম। এবার আসবো আমরা 3 অঙ্কে। তিনের অঙ্কে দেওয়া আছে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য, সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া হয়েছে 5 মিটার, 4 মিটার, 3 মিটার। সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। আমরা এখানেই স্পষ্টভাবে বুঝতে পারছি সবচেয়ে লম্বা যেটি রাখা যাবে সেটি হবে কর্ণ। দেখো আমরা আয়তঘনাকার ঘরের ছবি আঁকার চেষ্টা করছি। তাহলে তুমি যে ঘরটিতে বসে আছো সেই ঘরটিতে কল্পনা করো যে সবচেয়ে বেশি লম্বা যদি একটি বাঁশ বা কোনো দ্বন্দ্ব রাখতে হয় তাহলে আমরা কিভাবে সেটি আঁকতে পারবো। সেটি একমাত্র হবে দেখো ঘরের একটি কোণের সঙ্গে তার ঠিক বিপরীত কোণের একেবারে নিচের অংশ থেকে উপরের অংশে তুমি বাঁশটিকে ঠেকাও, তার চেয়ে বড় আর কিছু রাখা যাবে না। অর্থাৎ আমার এখানে যদি আমরা নাম দিই, মনে করো এ বি সি ডি ই এফ জি এইচ যদি হয় তাহলে ঘরের দেখো একেবারে নিচের কোণ হলো এফ এবং তার ঠিক বিপরীত দিকে অথচ সোজাসুজি উপরের দিকে কোণ হবে ডি। এটি হবে কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্যই হবে বাঁশটির সবচেয়ে লম্বা, যত বড় সব থেকে বেশি দৈর্ঘ্যে বাঁশ রাখা যাবে তার দৈর্ঘ্য। আমরা সমকোণী চৌপল বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বের করেছিলাম। মনে করো দৈর্ঘ্য যদি এ হয়, সমকোণী চৌপল বা ঘরের দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি, দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক এবং উচ্চতা সমান সি একক হলে ওই সমকোণী চৌপলের যে কর্ণের দৈর্ঘ্য তা আমরা হিসাব করেছিলাম। কর্ণের দৈর্ঘ্য হয় √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। এখন দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 মিটার, 4 মিটার, 3 মিটার। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্নের শর্ত অনুযায়ী এ ইজিক্যাল টু 5 মিটার, বি ইজিক্যাল টু 4 মিটার, সি ইজিক্যাল টু 3 মিটার। তাহলে ওই ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য হবে ওই ঘরটির আয়তঘনকার ঘরটির কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য বের করলে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে ঘরের
কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার বলতে আমার 5 স্কোয়ার প্লাস বি হলো 4 স্কোয়ার, সি হলো 3 স্কোয়ার, মিটার এককে আছে সেজন্য মিটার হবে। এত মিটার সমান হলো 25 প্লাস 16 প্লাস 9 মিটার। 25 প্লাস 16 9 25 মিটার সমান √50 মিটার। দেখো রুট ভাঙলে আমরা পাবো 5 বেরিয়ে আসবে, 5√2 মিটার। অতএব আয়তঘনকার ঘরটিতে সবচেয়ে বেশি লম্বা দ্বন্দ্বের দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এবার আসবো আমরা 4 অঙ্কে। চারের অঙ্কে দেওয়া আছে, দেখো একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটি আয়তন হিসাব করে লিখি। এখানে বলা হয়েছে একটি ঘনক। আমরা জানি ঘনকের সব তলগুলি হলো বর্গাকার। এখন একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার দেওয়া আছে, তাহলে যে কোনো তলই বর্গাকার। আমরা বর্গাকার তলটির দৈর্ঘ্য এ মিটার নিলাম, যেহেতু বর্গাকার তাহলে সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান হয়, এ মিটার। তাহলে আমরা লিখব যেহেতু ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান 64 বর্গমিটার। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঘনকের প্রত্যেকটা তল বর্গাকার হয়। অতএব ঘনকের বাহু বর্গ সমান, এখানে দেখো এ ধরেছি তাহলে এ তার বর্গ সমান 64। অতএব এ ইজিক্যাল টু হবে ±√64 সমান ±8। যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সমান হলো 8 মিটার। এখন আমাদের বের করতে হবে ঘনকটি আয়তন হিসাব করে লিখি। আমরা জানি ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান, তাহলে ঘনকের ঘনকটির আয়তন সমান বাহু তার হোল কিউ ঘন একক। এখানে দেখো আমরা পেয়েছি 8, কিউ তার ঘন মিটার। তাহলে হিসাব করে দেখো আমরা 8 8 64, 512 ঘনমিটার। অতএব ঘনকটির আয়তন হলো 512 ঘনমিটার। এবার আসবো আমরা 5 অঙ্কে। পাঁচের অঙ্কে দেওয়া আছে, দেখো আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি।
তাহলে একটি খাল কাটা হয়েছে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর এবং মোট মাটি উঠেছে 240 ঘনমিটার। তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। এখানে দেখো আমরা ধরে নেব যে খালটি এখানে আয়তঘনকার খাল হবে। তাহলে খালের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 8 মিটার চওড়া, 2 মিটার চওড়া দেওয়া আছে, 8 ডেসিমিটার গভীর দেওয়া আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। মনে করি আয়তঘনাকার খালের দৈর্ঘ্য সমান x মিটার। প্রস্থ দেওয়া আছে 2 মিটার চওড়া, অর্থাৎ দেওয়া আছে প্রস্থ সমান, খালটি প্রস্থ সমান 2 মিটার এবং গভীরতা দেওয়া আছে, খালটির গভীরতা সমান 8 ডেসিমিটার সমান 0.8 মিটার। খালটি কেটে 240 ঘনমিটার মাটি পাওয়া গেছে। তাহলে মাটির মোট আয়তন দুশত 240 ঘনমিটার। তাহলে দেখো আমাদের মাটির এখানে মাপ হবে আয়তঘনকার খালটির মোট আয়তনের সমান। এখানে আয়তঘনকের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে আমার যে মাটি পেয়েছি তার আয়তন হলো 240 ঘনমিটার। তাহলে আমরা লিখতে পারবো আয়তঘনকের আয়তন এবং মাটির আয়তন সমান হবে, প্রাপ্ত মাটির আয়তন সমান হবে। তাহলে শর্তানুসারে লিখতে পারবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আছে 2 এবং গভীরতা আছে 0.8 মিটার সমান 240। বা x = পাবো আমরা 240/2 × 0.8। এখন আমরা হিসাব করব, এত মিটার হবে। দশমিক ওঠানোর জন্য আমরা 10 দিয়ে গুণ করলাম, সেই জন্য উপরেও 10 দিয়ে গুণ। একশো 20 10 15 150 মিটার। অতএব খালটির দৈর্ঘ্য হবে 150 মিটার। এবার আসবো আমরা 6 অঙ্কে। ছয়ের অঙ্কে দেওয়া আছে, দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় বাহু ইন্টু √3, আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে হবে। আমরা প্রথমেই ধরে নেব ঘনকটি একটি বাহুর দৈর্ঘ্য। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। সরি, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, সেই জন্য আমাদেরকে সেন্টিমিটারে ধরে নিতে হবে। a সেন্টিমিটার।
দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 4√3 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহু ইন্টু √3 একক সমান হলো, এখানে বাহু এ ধরেছি আমরা, এ √3 একক। আমাদের 6 নম্বর অঙ্কে বলা আছে কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য এ √3 সমান 4√3। এখন দেখো √3 ক্যান্সেল, এ ইজিক্যাল টু 4, অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, হিসাব করে লিখি। দেখো ঘনকের 6টি তল, প্রত্যেকটি তলই বর্গাকার, অর্থাৎ আমরা হিসাব করেছিলাম যে ঘনকের 6টি তলের ক্ষেত্রফল হবে, সমগ্রতল বলতে 6টি তল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু ঘনকের বাহু তার বর্গ, এত বর্গ একক। আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়েছি 4 সেন্টিমিটার। অতএব আমাদের ঘনকটির আয়তন হবে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু, এখানে দেখো বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4 তার বর্গ সেন্টিমিটার সমান 6 ইন্টু 16 বর্গ সেন্টিমিটার, 96 বর্গ সেন্টিমিটার। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম আমরা 96 বর্গ সেন্টিমিটার। এবার আসবো আমরা 7 অঙ্কে। সাথে দেওয়া আছে দেখো একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। আমরা ঘনকের 12টি ধার পেয়েছি, 12টি ধারের দৈর্ঘ্যগুলির সমষ্টি হলো 60 সেন্টিমিটার। যেহেতু ঘনকের সব ধারগুলির দৈর্ঘ্য সমান হয়, তাহলে 12টি ধারের দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। ঘনকের 12টি ধার এবং প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান, যেহেতু ঘনকের 12টি ধারের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান, প্রত্যেকটির দৈর্ঘ্য সমান। অতএব ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার দেওয়া আছে। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য, সমান ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বাই 12। এখানে দেখো আমার দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 60 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব আমাদের প্রশ্নে উল্লেখ আছে ধারগুলির সমষ্টি হলো 60 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে
60 সেন্টিমিটার দেওয়া আছে, 12 দিয়ে ভাগ সমান 5 সেন্টিমিটার। 12টি ধারেরই দৈর্ঘ্য সমান, সেই জন্য আমরা 12 দিয়ে ভাগ করে একটি ধারের দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বের করতে পারলাম। এখন বের করতে হবে আমাদের ঘনকটির ঘনফল। দেখো, ঘনকের ঘনফল আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান, অর্থাৎ a ইন্টু a ইন্টু a, অর্থাৎ দৈর্ঘ্য তার হোল কিউ। তাহলে ঘনকের আয়তন বা ঘনফল সমান বাহু তার হোল কিউ ঘন একক। এখানে দেখো আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 5 সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন হলো 5 তার হোল কিউ ঘন, সেন্টিমিটার একক আছে সেই জন্য ঘন সেন্টিমিটার, সমান 125 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা ঘনকটি আয়তন বের করতে পারলাম 125 ঘন সেন্টিমিটার। আপাতত এই পর্যন্তই।